জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, জানালেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় নানা প্রতিবন্ধকতায় সরকার দায়িত্ব পালন করতে পারছেন না বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। রিজওয়ানা বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে এক ফেসবুক পোস্টে জানায় সেনাবাহিনী। সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। এতে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। এ পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবিও জুড়ে দেওয়া হয়। পদত্যাগ না করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ ও যথাসময়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। এ সময় উপদেষ্টা আসিফ মাহফুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানান জয়নুল আবদিন ফারুক। প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চান এমন সংবাদে বিস্ময় প্রকাশ করে জয়নুল আবদিন বলেন, কোনো উপদেষ্টার পদত্যাগ করতে অভ্যুত্থানের পর তাদের বসানো হয়নি। কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে আরেকটি ১/১১ তৈরির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে দেশে অস্থিতিশীলতা তৈরি ও বিভাজিত করার জন্য ফের দিল্লি থেকে ছক কষা হচ্ছে। অধ্যাপক ইউনূসকে জনগণকে দেয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাকে দায়িত্বে রেখেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তবে নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ দাবি করে নাহিদ ইসলাম। পাশাপাশি নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসঙ্গে দেওয়ার দাবি জানান তিনি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিলে জনগণের সন্দেহ কেটে যাবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের দলটির প্রীতি সমাবেশে তিনি আরও বলেন, এই মুহূর্তে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে দেশের জন্য অপরিহার্য। আপনার কাছে আমরা 2টা রোডম্যাপ চাই। একটা বলেছিলাম, আপনি ওয়াদা করেছেন যে এই সময়ের ভিতরে, টাইম স্প্যানের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন। প্লাস যে সংস্কার উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি।
সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে, বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা সুস্থতা ফিরিয়ে আনবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরে গেলে সমাধান নয় বরং শূন্যতা তৈরি হবে, তাই আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উনি যদি এখান থেকে সরে যান, আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না, এবং যে পরিস্থিতিতে এটা হচ্ছে সেই পরিস্থিতিতে একটা শূন্যতা এবং একটা ভয় ভীতি অনেকের মধ্যে কাজ করবে, একটা অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে। সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট করে বলতে চাই যে পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। সংবিধান সংশোধন সহ গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। জুমা নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও শাপলা জুলাই সহ সব গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। এ সময় ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব বিতর্কিত, দ্রুত নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। ফ্যাসিবাদের দোসররা দ্বন্দ্ব সংঘাত উস্কে দিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন হেফাজতের এই নেতা। ক্ষমতা নিয়ে বিভাজন না করে বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রনেতা ও তৌহিদি জনতাকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করে। কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন? এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। জুমা নামাজের পর নগরীর আন্দর কিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। জুমার নামাজের পরেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের দাখিল করা প্রতিবেদন প্রত্যাহার ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং হাসিনার শাসন আমলে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একই সাথে শাপলা চত্বর সহ সকল গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। এ সময় তারা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ারও আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। আগামী রোববার জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ৮০টির সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। শুক্রবার রাতে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। বক্তারা বলেন, জুলাই ঐক্যে ফাটল ও বিভেদ ধরেছে, তাই আবারও জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। সরকারে এখনও ফ্যাসিস্ট শক্তি কার্যকরী জানিয়ে বক্তারা যা বলেন, ভারতীয় আগ্রাসন রুখতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেয় জুলাই ঐক্য। সমাবেশ ছাড়াও ২৪ মে থেকে ৩০ মে তারিখ পর্যন্ত সারা দেশে থাকা জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে অনলাইন এবং অফলাইনে ক্যাম্পেইন চালানোর ঘোষণাও আসে সংবাদ সম্মেলনে। রিভাইভ করতে চাই কেন? 23 মে 2025 পর্যন্ত। আগামী 25 মে রবিবার বিকাল 3:30টায় সারা দেশের সমস্ত জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশকে অস্থিতিশীল করার যে একটা ব্যাপার চলছে সেইটার বিরুদ্ধে এবং আমাদের অনৈক্য নষ্ট করার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করব। জুলাইয়ের গাদ্দারদের ছাত্র সমাজের কাছে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য চট্টগ্রামের নেতারা। জুমার নামাজের পর জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা। নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন জুলাই ঐক্য চট্টগ্রামের নেতাকর্মীরা। এরপর শুরু হয় মিছিল। নগরীর চেরাগি পাহাড় হয়ে মিছিলটি প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন যে ঐক্য নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সে ঐক্য ভাঙতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামে জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতিমা। বৃহস্পতিবার রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল ও সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন হাসান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে। সেখানে 10 এপ্রিল পর্যন্ত ছিলেন লাইফ সাপোর্টে। পরে অবস্থার অবনতি হওয়ায় 25 এপ্রিল তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ গত রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার। এর আগে 5 আগস্ট চট্টগ্রাম টাইগার পাসে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন হাসান। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। উন্নয়নের স্বার্থে সবাই বিএনপিকেই বেছে নেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার রাতে বগুড়ায় একটি কনভেনশন হলে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারে তিনি আরও বলেন, 15 বছর দেশে গণতন্ত্র থাকলেও তা সবার জন্য ছিল না। গেল 15 বছরে দেশের সকল স্তরে ভেঙে ফেলা হয়েছিল। এসব স্তর মেরামতের জন্য 31 দফা ঘোষণা করা হয়েছে। বিএনপি উৎপাদন ও উন্নয়নে বিশ্বাসী জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সরকার গঠন করলে বন্ধ কলকারখানা চালু করা হবে। সেমিনারে রাজশাহী ও রংপুর বিভাগের তরুণরা অংশ নেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত এ সেমিনারে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন। যে 15 বছর ধরে ভেঙে ফেলা এদেশের সব রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সেই ভেঙে ফেলা প্রতিষ্ঠানগুলি মেরামতের লক্ষ্যে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। দেশের কথা কেউ ভাবে না, সেই সাথে সংস্কার সহ নানা বিষয় নিয়ে চ্যালেঞ্জে আছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সকালে বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, IMF-এর সাথে লেনদেন সুখকর নয়, তাদের চাপিয়ে দেয়া কিছু নেওয়া হয়নি। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থের জন্য নীতি নির্ধারণ করে থাকে, যে কারণে সমাজ পিছিয়ে যায়। এছাড়া ব্যাংকাররা জানান, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতিকে নীতির বাইরে গিয়ে পরিচালনা করা হয়েছে। ব্যাংক লুটের সাথে দখল করা হয়েছে ব্যবসার বড় অংশ। ব্যাংকিং খাত স্বাধীন ছিল না, জোর করে ঋণ দেয়া হতো বড়দের। তবে এখন ব্যাংক খাতে সুশাসন ফিরে এসেছে এবং অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে বলে জানান আলোচকরা। যারা রাজনীতির সাথে সংযুক্ত তারাই কিন্তু এই অর্থনীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের
স্বার্থটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং যেই কারণে কিন্তু দেখছি যে আমরা একদিকে প্রবৃদ্ধি অন্যদিকে বৈষম্য। সবার ভালোর জন্য কাজ করছি এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। এটা শেষ করি, আমি যত ডোনার এজেন্সির কাছে গিয়েছি প্রত্যেকে যে রিসিভ আওয়ার থিং ভেরি গ্রেসিয়াসলি। দেশে আমাদের সব পৃথিবীর সবগুলো এমপ্যাথি, সহমর্মিতা বলে বলা জিনিসগুলো আস্তে আস্তে উঠে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় অ্যাম্বুলেন্সে ভাঙচুরের পাশাপাশি মরদেহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সশস্ত্র ডাকাতরা। এ সময় ডাকাতদের হামলায় আহত হন অ্যাম্বুলেন্সে থাকা নারী সহ 9 জন। এক পর্যায়ে তাদের কাছ থেকে 10টি মোবাইল ফোন ও অর্ধলক্ষাধিক টাকা লুট করে নেয় তারা। বৃহস্পতিবার মধ্যরাতে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, ঢাকার একটি হাসপাতাল থেকে মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে রাত 1টার দিকে তিলপাড়া এলাকায় পৌঁছালে ডাকাতরা সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে হামলা চালায়। পুলিশ জানায়, এ ঘটনায় ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ। সিএনজি চুরির পরিকল্পনা থেকেই চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি করেছে র্যাব। এক সংবাদ সম্মেলনে র্যাব 4 এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, আটক মুসা, সৌরভ এবং ইয়াসিন এই হত্যা পরিকল্পনায় জড়িত ছিলেন। র্যাব জানায়, 15 মের মধ্যে রাতে ইয়াসিন বাচ্চুর সিএনজি ভাড়া করে চোর চক্রের সদস্যরা এক পর্যায়ে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে বাচ্চুর মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তারা এবং সিএনজি নিয়ে পালিয়ে যায়। অপর একটি ঘটনায় জমির দালাল শাহিনকে হত্যার ঘটনায় মেহেদি হাসান নামে একজনকে বিদেশি রিভলভার ও 17 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। আমরা পরবর্তীতে জানতে পারি যে এই আসামির নাম মেহেদি হাসান। যেই অজ্ঞাত ব্যক্তির লাশটি ছিল সেটি অজিত মিয়া ওরফে বাচ্চু নামে একজন সিএনজি ড্রাইভারের এবং তাকে ভারী অথবা ভোঁতা কোনো বস্তু দিয়ে মাথার উপরে আঘাত করে তার মৃত্যু ঘটানো হয় এবং ঘটনাস্থল হতে তার মোবাইল এবং সিএনজি মিসিং ছিল। গতকালকে রাতে আমাদের র্যাব 9, র্যাব 4 এবং ঢাকা ইন্টেলিজেন্স উইংয়ের টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালায়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। চট্টগ্রামের পতেঙ্গায় দুর্বৃত্তদের হামলায় বাইজিদ এলাকার শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর সহ 2 জন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাত 9টার পর পতেঙ্গা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 9টার পর হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় সৈকতে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গুলিবিদ্ধ এক যুবক ও এক শরণার্থীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের একজন শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, আধিপত্য ও পূর্ববিরোধের জেরে আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এ হামলা চালিয়েছে। বিজ্ঞান চর্চার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। একই সঙ্গে এদিন দেশে ফিরে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে যোগ দেন তিনি। শুক্রবার বিকেলে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের প্রশংসা করে জুবাইদা রহমান আরও বলেন, বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের জন্য সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো। আমরা যখন একাডেমিক এবং নন একাডেমিক মেধা চর্চা থেকে কিছুটা আমরা আশা করব যে তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে। এবং বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি,
ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। সকাল 10:30টার দিকে চন্দ্রা এলাকায় এই বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরে যেতে বললে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে 30 মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় অন্তত 5 শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেন তাদের সহকর্মীরা। তাদের দাবি, কারখানাটি শ্রম আইন অনুযায়ী গত বছরের 10 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে পাওনা বুঝে না পাওয়ায় সড়ক অবরোধ করেন তারা। রাজধানীর মহাখালী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রেসক্রিপশন, ব্লাড প্রেশার ও গ্লুকোজ টেস্ট সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয়। শুক্রবার মহাখালী জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতাল আঙ্গিনায় এ মেডিকেল ক্যাম্প শুরু হয়। এ সময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা 17 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সব সময় মানুষের পাশে থাকতে চায়। এ সময় ক্যাম্পে পুরুষদের পাশাপাশি নারীদের ভিড় দেখা যায়। চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে থাকায় এই বিনামূল্যের স্বাস্থ্যসেবার আয়োজন বলে জানায় আয়োজকরা। ঔষধ প্রশাসনে একটা ঔষধকে একটা কোম্পানি নিয়ে আসতে পারবে, অন্যরা আনতে পারবে না। একমুখী করে সেই ঔষধের দাম 10 টাকা সেখানে 100 টাকা করা হয়েছে। হাসপাতালে যেখানে যে সংখ্যক জনবল থাকার কথা ছিল সেখানে সে সংখ্যক জনবল রাখা হয় নাই। যারা স্বল্প আয়ের মানুষ তাদের চিকিৎসা সেবা অতি অল্প মূল্যে অথবা যে কোনোভাবে তাদের চিকিৎসা পাবে, কিন্তু তাদের খরচ নাও থাকতে পারে, কিন্তু তাদের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করব। টাঙ্গাইলের আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। বিকেলে কালীহাতির মুলিয়া এলাকায় টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী নিহত হন। আহত হন অন্তত 10 জন। অন্যদিকে সখীপুরে ব্যাটারি চালিত রিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় 5 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। পটুয়াখালীতে সরকারি মাছের খামারের সক্ষমতা ও উৎপাদন বৃদ্ধির জন্য অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক কর্মশালা। সকালে কর্মশালা অনুষ্ঠিত হয় কুয়াকাটার হোটেল খান প্যালেসে। অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আইওটি ভিত্তিক নতুন প্রযুক্তির সাহায্যে মাছ উৎপাদন প্রতি হেক্টরে 7.5 টন থেকে বাড়িয়ে 47 টন করা সম্ভব। এছাড়া পানির তাপমাত্রা গভীরতা সহ বিভিন্ন বিষয় মাছ চাষের উপযোগী রাখা যাবে। এতে মাছের উৎপাদন আগের তুলনায় অনেক বাড়বে। কর্মশালায় অংশগ্রহণ করে শতাধিক মাছ চাষি, হ্যাচারি মালিক ও কর্মচারীরা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ করা এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে CNN। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এ মামলা করে হার্ভার্ড। এর একদিন আগে আগামী 1 বছরের জন্য হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীর ভিসা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। হার্ভার্ডে অধ্যয়নরত সকল বিদেশির 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীর ভিসা ও এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশনে ইতি টানার নির্দেশ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েল। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও ইহুদিবাদ উস্কে দেওয়া এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাথে আঁতাতের অভিযোগও করেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যের উপর এবার 50% সম্পূরক শুল্কারোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও আইফোনের উপর 25% শুল্কারোপ করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে একথা জানান ট্রাম্প নিজেই। আগামী পহেলা জুন থেকে নতুন এ শুল্ক কার্যক্রম হবে বলে হুঁশিয়ারি তার। এর আগে ইউরোপের পণ্যের উপর আরোপ করা 20% সম্পূরক শুল্ক অর্ধেকে নামিয়ে 10% করার ঘোষণা দেয় হোয়াইট হাউস, যা জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে মার্কিন শেয়ার বাজারে কমতে শুরু করেছে স্টকের দর, এছাড়া নিম্নমুখী ডলারের দরও। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ প্রথম ধাপে 800 সেনা বিনিময় করেছে। 2022 সালে দুদেশের যুদ্ধ শুরুর পর এই প্রথম এত বেশি সংখ্যক সেনা বিনিময় হয়েছে কিয়েভ ও মস্কোর মধ্যে। প্রথম ধাপে মোট 2000 সেনা বিনিময় করবে দেশ দুটি। গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের যুদ্ধবিরতি আলোচনার বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ নিয়ে এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শুক্রবার মোট 390 বন্দীকে ফিরে পেয়েছেন তারা, যার মাধ্যমে 270 জন সেনা এবং 120 জন বেসামরিক নাগরিক। অপরদিকে ক্রেমলিনও বন্দী বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। পরমাণু কর্মসূচি ইস্যুতে ইতালির রোমে পঞ্চম বৈঠক করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বরাবরের মতো ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকফ। এতে মধ্যস্থতা করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তবে এবারও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুপক্ষ। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবারের আলোচনাকে পেশাদার ও গঠনমূলক বলে দাবি করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই ইরানের সঙ্গে নতুন করে পরমাণু কর্মসূচি চুক্তি করতে চাইছে যুক্তরাষ্ট্র, যেখানে ইরানকে ইউরেনিয়াম উৎপাদন সীমিত করার কথা বলছে ওয়াশিংটন। তবে তেহরানের স্পষ্ট বার্তা, বেসামরিক নাগরিকদের প্রয়োজন অনুযায়ী ইউরেনিয়াম উৎপাদন করে তারা মরণাস্ত্র বানাতে নয়। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গের পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনিতে আটকা পড়েছেন প্রায় 300 শ্রমিক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বহুজাতিক খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান বিসানি স্টিল ওয়াটার পরিচালিত একটি স্বর্ণের খনিতে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, খনির 3 কিলোমিটারেরও বেশি গভীরে ওই শ্রমিকরা আটকা পড়েন। আকরিক পরিবহনের জন্য ব্যবহৃত শ্যাফট ক্ষতিগ্রস্ত হওয়ায় খনি শ্রমিকরা আটকা পড়েছেন বলে জানা গেছে। আটকা পড়া সব খনি শ্রমিক নিরাপদে আছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধারে তৎপরতা শুরুর কথা জানিয়ে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অচিরেই কর্মীদের উদ্ধার করা সম্ভব বলেও জানিয়েছেন সিবানি স্টিল ওয়াটারের মুখপাত্র। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে 570 জন শিশু ফুটবলারদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। তৃণমূলের ফুটবল দিবস পালনে খুদে ফুটবলারদের পদচারণায় মুখর যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আয়োজন উদ্বোধন করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। গ্রামে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি খুদে ফুটবলাররা। রুটস ফুটবল ডে উদযাপন উপলক্ষে শামসুল হুদা একাডেমির 10টি মাঠে খুলনা বিভাগের বিভিন্ন জেলার 15টি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে খুদে ফুটবলাররা খেলায় অংশ নেন। তাদের মধ্যে 16 জন ছিল বিশেষায়িত শিশু। ফুটবলের পাইপলাইন শক্ত করতে এমন উদ্যোগের কথা জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। বিকেএসপির বাইরে এরকম একটা একাডেমি আমরা দেখতে পাচ্ছি। তার সাথে ওনার সাথে আমাদের জনাব নাসির জাহিদি সাহেবের সাথে ওনার যে এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা আছেন, আমরা যারা বাফুফে কর্তৃপক্ষরা আছি, আমরা সবাই
নিরসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে জন্য এবং গ্রাসরুটস লেভেল থেকে এই উপর পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ দিয়ে দীর্ঘদিনের খরা কাটিয়ে ট্রফি হাতে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। কুমিল্লা ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরুর কয়েক মিনিটের মাথায় গোল করে ব্রাদার্স ইউনিয়ন। পরবর্তীতে ম্যাচের 25 মিনিটের মাথায় মোহামেডানের গোল করে সমতায় ফিরে। দুই দলের পাল্টাপাল্টি লড়াই শেষে 3-3 গোলে ড্র করে মোহামেডান ও ব্রাদার্স। ম্যাচের 44 মিনিটের সময় দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। প্রায় 2 যুগ পর ঘরোয়া লিগ শিরোপা নিশ্চিত করার পর একটি ম্যাচও খেলেছে মোহামেডান। সে ম্যাচেই ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, কিন্তু মোহামেডানের অনাগ্রহের কারণে তা পিছিয়ে আনা হয় কুমিল্লায়। দল তারা কিন্তু এবার চ্যাম্পিয়ন হয়েছে। তাদের খেলোয়াড় ম্যানেজমেন্টকে পুরস্কৃত করছেন আমাদের আজকের অতিথিবৃন্দ। এটা একটা শুধু আমার একার না, সারা বাংলাদেশে যারা মোহামেডান সমর্থক আছে তাদের একটা আক্ষেপ ছিল শিরোপা নাই 22 বছরে। তো এই শিরোপার মাধ্যমে সবার মুখে হাসি ফোটাতে পেরেছি। চ্যাম্পিয়ন হয়েছি আমরা, এটা তো নিশ্চয়ই ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছি। বসুন্ধরা কিংস, সাবহনির মতন টিম ও এখানে আছে, তারপরেও আমাদের টিম চ্যাম্পিয়ন হচ্ছে, এটা অনেকদিন পর। এটা মোহামেডানের জন্য একটা বিশাল পাওয়া। মোহামেডান একটা প্রথিতযশা টিম বাংলাদেশের, এটা অনেক দিন পরে একটা সুন্দর অর্জন নিয়ে আসছে, এটা অনেক ভালো লাগছে এবং খেলাও ভালো খেলেছে যা দেখেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী 2 জুন দেশে আসছেন আমির হামজা। সাথে 10 জুনের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার জায়গা পাবেন বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। হামজা আমাদেরকে যে তার যে টিকিটটা তারা হামজার করেছে সেটা হলো যে ও 2 তারিখে ল্যান্ড করছে। ওরা যদি আগে আসতে পারতো, ওইভাবে টিকিটটা পাওয়া যাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যে সমিতির তো খেলা রয়েছে, সমিত খেলে হয়তো আসবে হলো 2-3 তারিখের আগে আসতে পারতেছে না। ক্যাম্পের এটা হলো যে রিপোর্টিংটা আমরা 30 তারিখে আগিয়ে নিয়ে আসছি, যেহেতু আমরা 5 তারিখে ভুটানের সাথে ম্যাচটা খেলতে চেয়েছিলাম, সেটাকে এখন আমরা 4 তারিখে নিয়ে আসা হয়েছে, সেহেতু আমরা 30 তারিখে ক্যাম্পটা শুরু করব। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে 5 সদস্যের ম্যাচ অফিসিয়াল তালিকা প্রকাশ করেছে আইসিসি। এক প্রেস বিজ্ঞপ্তিতে আনফিল্ড আম্পায়ার হিসেবে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ এবং নিউজিল্যান্ডের গ্রিস গ্যাফেনির নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 2023 সালের ফাইনালেও দায়িত্বে ছিলেন এই দুইজন। টানা 3য় ফাইনালে অনফিল্ড দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন ইলিংওর্থ। 3য় ও 4র্থ আম্পায়ার হিসেবে থাকবেন ইংলিশ রিচার্ড ক্যাটেলবরো ও ভারতের নিতিন মেনন। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অফিসিয়াল হিসেবে থাকবেন মেনন। এর আগে 2021 সালে টি20 বিশ্বকাপ ফাইনালে টিভি আম্পায়ার ছিলেন তিনি। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ভারতের জাভেগাল শ্রীনাথ। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। 17 জুন বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন ম্যাথিউস নিজেই। টেস্টকে বিদায় বললেও ওয়ানডে ও টি20 খেলার জন্য প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার। যদিও রঙিন পোশাকে এখন বেশ অনিয়মিত তিনি। 118 টেস্টে 8,168 রান করেছেন এই তারকা। দেশের হয়ে সাদা পোশাকে রানের হিসাবে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের পরেই আছেন 37 বছর বয়সী এই ক্রিকেটার। সাদা পোশাকে দলকে নেতৃত্ব দিয়েছেন 40 ম্যাচে। বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন রাফিনিয়া। 2027 সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও তা এখন থেকেছে 2028 সাল পর্যন্ত। চুক্তি বাড়ানোর খবরটি নিশ্চিত করেছেন রাফিনিয়ার স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতালিয়া বেল্লোলি 2028 লেখা বার্সেলোনার জার্সি হাতে
ক্লাবটির সভাপতির সঙ্গে পারিবারিক ছবি পোস্ট দেন। কাতালানদের হয়ে 56 ম্যাচে 34 গোলের পাশাপাশি 25টি অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া এবং প্রথম মৌসুমেই বার্সার হয়ে জিতিয়েছেন 3টি ঘরোয়া শিরোপা। চুক্তি বাড়ানোর প্রতিক্রিয়ায় তিনি জানান, বার্সা জার্সিতে খেলতে চান ক্যারিয়ারের শেষ পর্যন্ত। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।